শুনছেন টক থিয়েটার, পাওয়ার বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। প্রেমের আসল মানে যে কি, বিভিন্ন বিদ্বজন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তবে অনেক ক্ষেত্রে না পাওয়া প্রেমকে জোর করে পাওয়ার চেষ্টায় ঘটে যায় অনেক অঘটন। অপরাধী কে বা অপরাধী কারা, এই বিষয় নিয়ে তৈরি হয় এক ঘোর রহস্য। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আজ আপনারা শুনবেন লেখক পাঁচকড়ি দের গল্প হত্যাকারী কে। গল্প পাঠে সৌপ্তিক মল্লিক, শশীভূষণের চরিত্রে আলাপন মুখার্জি, অক্ষয় কুমারের চরিত্রে অনুপম মুখার্জি এবং অন্যান্য চরিত্রে আত্রেয় ব্যানার্জি। দুজনেই চুপ করে বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। তখন অনেক রাত, সুতরাং ধরণী দেবীও আমাদের মতো একদম চুপ। সেই একান্ত নীরবতার মধ্যে কেবল আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ প্রতি মুহূর্তে শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পরে আমি পকেট থেকে ঘড়িটা বের করে দেখলাম, এ বাবা, রাত 1টা। আমার মুখে রাত 1টা শুনে যোগেশবাবু আমার মুখের দিকে একবার তীব্র দৃষ্টিতে তাকালেন। তারপর উঠে একান্ত চিন্তিতের মতো মাথা নিচু করে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন। এই রকম আরও কিছুক্ষণ কাটল। হঠাৎ পাশের বিছানার উপরে বসে আমার হাত ধরে যোগেশচন্দ্র ব্যগ্রভাবে বলতে লাগলেন, আপনার সদয় ব্যবহারে আমি চিরঋণী রইলাম। আপনার মতো উদার হৃদয় আমি আর কারোর দেখিনি। আপনি এর মধ্যে অনেক কথা আমাকে জিজ্ঞাসা করেছেন, কিন্তু আমি তার যথাযথ উত্তর দিতে পারিনি। আমার এখনকার অবস্থার কথা একবার ভেবে দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন সেজন্য আমি দোষী না। আপনি আমার সম্বন্ধে যেসব বিষয় জানবার জন্য একান্ত উৎসুক হয়েছেন, আমি তা আজ অকপটে আপনার কাছে প্রকাশ করব। নয়তো আমার হৃদয়ের এই দুর্বহ ভার কিছুতেই কমবে না। ঘটনাটা যেরকম জটিল রহস্যপূর্ণ, শেষ পর্যন্ত শুনতে অত্যন্ত আগ্রহ হবেই। আপনি যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন, তাহলে আমি এখনই আরম্ভ করতে পারি। ঘটনাটার মধ্যে আর কোনো নীতি বা হিতোপদেশ না থাক, অক্ষয়বাবু যে একজন নিপুণ ডিটেকটিভ, সে পরিচয় যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। কেউ যদি কখনো কোনো বিপদে পড়েন, তিনি যেন অক্ষয়বাবুরই সাহায্য প্রার্থনা করেন। আমার বিশ্বাস, ন্যায় পথে থেকে নিরপেক্ষভাবে যথাসময়ে ঠিক কার্যোদ্ধার করার ক্ষমতা তার বেশ আছে। আমি মুখে যোগেশবাবুকে কিছুই বললাম না। মুখ চোখের ভাবে আর মাথা নাড়িয়ে বুঝিয়ে দিলাম তার কাহিনী আমি শুনতে প্রস্তুত এবং সেজন্য আমার যথেষ্ট আগ্রহ আছে। আমি আরও একটু ভালো করে গুছিয়ে বসলাম। যোগেশচন্দ্র তখন বলতে আরম্ভ করলেন, কি মনে করে যে আমি তখন অক্ষয়বাবুকে আমার কাজে নিয়োজিত করেছিলাম, সে কথা এখন ঠিক করে বলতে পারবো না। কিছুটা ভয়ে, কিছুটা রাগে এবং কিছুটা অনুতাপে তখন আমি পাগলের মতোই হয়ে গিয়েছিলাম। যদি আপনি কখনো কাউকে ভালোবেসে থাকেন, প্রকৃত ভালোবাসা যাকে বলে, যদি আপনি সেই রকমভাবে কাউকে ভালোবেসে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন কি মর্মান্তিক ক্লেশ আমি ভোগ করছি। কি আশ্চর্য, আমি এখনও সেই নিদারুণ যন্ত্রণা সহ্য করে বেঁচে আছি। আমি ছোটবেলা থেকেই লীলাকে ভালোবেসে আসছি। লীলা আমাকে সর্বন্তকরণে ভালোবাসত। সে ভালোবাসার তুলনা হয় না। মরেও কি লীলাকে ভুলতে পারবো? শৈশবকাল থেকেই শুনতাম লীলার সাথে আমার বিয়ে হবে। তখন হৃদয়ের কোনো প্রবৃত্তি সজাগ হয়নি, তবুও সে কথায় কেমন একটি অজানিত আনন্দে আমার সমগ্র হৃদয় উল্লাসিত হয়ে উঠত। তারপর বড় হয়েও সেই ধারা অটুট ছিল। আমাদের আর্থিক অবস্থা তেমন সচ্ছল ছিল না বলে আমার সাথে লীলার বিয়েতে লীলার বাবার কিছুটা অনিচ্ছা থাকলেও লীলার মায়ের আর তার ভাই নরেন্দ্রনাথের একান্ত আগ্রহ ছিল। নরেন্দ্রনাথ আমার সহপাঠী ও বন্ধু।
এমনকি তাদের আগ্রহে লীলার বাবাকেও সম্মত হতে হয়েছিল। সুতরাং লীলা যে একদিন আমারই হবে এ দৃঢ় বিশ্বাস আমার মনে অক্ষুণ্ণ ছিল। এমন সময় ডাক্তারের পরামর্শে আমার অসুস্থ মাকে নিয়ে আমাকে বৈদ্যনাথ যেতে হয়। অসুখ ঠিক হওয়া দূরে থাক, বরং উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল। মা বাঁচলেন না। মা ছাড়া সংসারে আমার আর কেউ ছিল না। মায়ের সাথে সংসারের সমস্ত বন্ধন আমার শিথিল হয়ে গেল। সমগ্র জগৎ শূন্যময় বলে মনে হতে লাগল। একমাত্র লীলা সেই শূন্যতার মধ্যে, দীনতার মধ্যে আমার সমগ্র হৃদয়ে অভিনব আশার সঞ্চার করতে লাগল। 1 বছর পরে দেশে ফিরে শুনলাম লীলা নেই, তার বিয়ে হয়ে গেছে। সে তখন অপরের, তার চিন্তাও তখন আমার পক্ষে পাপ। এই মর্মভেদী কথা শোনবার আগে আমার মৃত্যু শ্রেয় ছিল। লীলার বাবা জোর করে বিয়ে দিয়েছেন। বউ ছেলের মতামত তার কাছে আদৌ গ্রাহ্য হয়নি। যার সাথে লীলার বিয়ে হয়েছে তার নাম শশীভূষণ। সে আমার অপরিচিত নয়। তার সাথে আমার আগে খুব বন্ধুত্ব ছিল। মাথার উপরে শাসন না থাকায় নির্দয় প্রকৃতির পিতৃহীন শশীভূষণের চরিত্র যৌবনে যখন একান্ত উচ্ছৃঙ্খল হয়ে উঠল, আমি তখন থেকে আর তার সাথে মিশতাম না। হঠাৎ কখনো যদি কোনোদিন পথে তার সাথে দেখা হয়ে যেত, পরস্পর কুশল বিনিময় ছাড়া বন্ধুত্বসূচক কোনো বাক্যালাপ ছিল না। শশীভূষণের বাৎসরিক 1000-1200 টাকার একটা আয় ছিল। তাতে এবং প্রতি মাসে কিছু কিছু দেনা করে তার সংসার, বাবুয়ানা, বেশ্যা এবং মদ বেশ ভালোই চলত। সেই ঘোরতর মদ্যপ চরিত্রহীন শশীভূষণ এখন লীলার স্বামী। ক্রমেই লোকমুখে এবং বিশেষত লীলার ভাই নরেন্দ্রের মুখে শুনলাম লীলার স্বামী লীলার প্রতি পশুর মতো ব্যবহার করে। এমনকি যেদিন বেশি নেশা করে সেদিন গায়ে হাত পর্যন্ত তোলে। নরেন্দ্রনাথের সাথে দেখা হলে সে প্রতিবারই বন্ধুর মতো এইসব কথা আমার কাছে উপস্থাপন করে যথেষ্ট অনুতাপ করত এবং পিতৃনিন্দা নামক মহাপাপে লিপ্ত হতো। অনুতাপদগ্ধ লীলার বাবা এখন মারা গেছেন। সুতরাং তার জেদের পরিণাম তাকে দেখতে হয়নি। এইভাবে আরও 1টা বছর অতিবাহিত হল। লীলার স্বামী শশীভূষণের বাড়ি লীলার বাপের বাড়ি থেকে বেশি দূরে নয়, 1 ঘন্টায় যাওয়া আসা যায়। তবুও শশীভূষণ লীলাকে এ পর্যন্ত একবারও আসতে দেয়নি। নরেন্দ্রর কাছে শুনলাম লীলারও বিশেষ কোনো আগ্রহ ছিল না। বাবার মৃত্যুর সময় লীলা একবার মাত্র বাপের বাড়ি আসবার জন্য তার স্বামীর কাছে অত্যন্ত জেদ করেছিল, কিন্তু তা ব্যর্থ হয়ে গেছিল। সেই থেকে লীলা আর আসবার নাম মুখেই আনত না। এবছর পুজোর সময়ে লীলা একবার এসেছিল, শারদ উৎসব উপলক্ষে নয়। লীলার মা খুব অসুস্থ, তাই সে এসেছিল। মায়ের আদেশে একবার নরেন্দ্রনাথ শশীভূষণকে অনেক বুঝিয়ে হাতে পায়ে ধরে কেঁদে কেটে বোনকে নিজের বাড়িতে এনেছিল। আমি নরেন্দ্রর রুগ্ন মাকে দেখবার জন্য যেমন রোজ তাদের বাড়িতে যেতাম, সেদিনও তেমনই গেছিলাম। সেখানে আমার ছোটবেলা থেকে অবারিত দ্বার। যখন ইচ্ছা হতো তখনই যেতাম, কোনো নির্দিষ্ট সময় ছিল না। সেদিন যখন যাই তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। সন্ধ্যার পর শুক্ল অষ্টমীর কি সুন্দর চন্দ্রোদয় হয়েছে। জ্যোৎস্না প্লাবনে নক্ষত্র উজ্জ্বল নির্মেঘ আকাশ। সামনে বয়ে চলা নদীর সুন্দর কলগীতি অস্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে। সামনের পথ দিয়ে কোনো যাত্রা দলের বালক আপন মনে গান গেয়ে ফিরছিল। গায়ক বালকের হৃদয়ে কত আনন্দ, কি উত্তাম আনন্দ উচ্ছ্বাস। আগুনে দগ্ধ আমি কি বুঝব? হৃদয়ে যে নরকের আগুন জ্বলছে তা আজীবন ভোগ করতে হবে। যেদিকে তাকাই সবই যেন হাসি খুশি। কেবল
শান্তিশূন্য, আশাশূন্য, কর্তব্যচ্যুত, উদ্দেশ্যহীন কোনো দূরদৃষ্ট পথের একমাত্র নিঃসঙ্গ যাত্রী। বাড়ির সামনের দরজায় নরেন্দ্রর সাথে আমার দেখা হলো। তখন সে ডাক্তারের বাড়ি যাচ্ছে, সুতরাং তার সাথে বিশেষ কোনো কথা হলো না। আমি বাড়ির মধ্যে গিয়ে যে ঘরে নরেন্দ্রর মা ছিলেন সেই ঘরের দরজায় দাঁড়ালাম। দেখলাম রোগশয্যায় নরেন্দ্রর মা পড়ে আছেন। পাশে বসে একজন কঙ্কাল সর্বস্ব স্ত্রীলোক তার মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছে। প্রদীপের আলো সেই স্ত্রীলোকের ম্রিয়মান মুখের একপাশে পড়েছে। প্রথমে চিনতে পারলাম না, তারপর বুঝলাম এ সেই লীলা। আজ 2 বছর পরে লীলাকে এই দেখলাম। যা দেখলাম তা না দেখলেই ভালো ছিল। লীলার সেই সুন্দর মুখমণ্ডল বিবর্ণ এবং একান্ত বিষণ্ণ, সেই লাবণ্যোজ্জ্বল দেহ শ্রীহীন, সেই চোখচোড়া কালিমা লিপ্ত। বিষাদ বিদীর্ণ হৃদয়ে লীলাকে দেখতে লাগলাম। কি আশ্চর্য! 2 বছরে মানুষের এমন ভয়ানক পরিবর্তন হয়। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, হে করুণাময়, হে অনাথের নাথ, দিনের অবলম্বন, নিরাশ্রয়ের আশ্রয়, যার আশা আমি ত্যাগ করেছি, যার চিন্তাতেও আমার আর অধিকার নেই, কেন প্রভু, কেন কেন আবার তাকে এই মূর্তিতে আমার সামনে ধরলে? প্রভু, আমার হৃদয় অসহ্য বেদনা ভারে ভেঙে চুরে যাক, অবিশ্রান্ত তুষানলে পুড়ে খাক হয়ে যাক, ক্ষতি নেই। লীলাকে সুখী করো, তার অন্ধকার মুখ হাসি মাখা করে দাও। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমাকে দেখতে পেয়ে লীলা মাথায় কাপড় দিল এবং তাড়াতাড়ি উঠে জড়সড় হয়ে লজ্জা মাখা মুখে যেই ঘরের বাইরে বেরোতে যাবে, ঠিক তখনই তার কপালে একপাশে কবাটে আঘাত লাগল। লীলা সরে দাঁড়ালো। আমি অপ্রকৃতিস্থভাবে তাকে বললাম, লীলা, বসো। তুমি কি আমাকে চিনতে পারোনি? আমার বিশ্বাস লীলাকে চিনতে প্রথমে আমার মনে যেমন একটা গোলমাল উপস্থিত হয়েছিল, সেই রকম তারও কিছু একটা হয়ে থাকবে। এ লীলা সে লীলার মতো নয় বলে আমার মনে ধারণা হয়েছিল। যাক, এমন সময় পাশের বাড়ির কোনো দুগ্ধপোষ্য শিশুর করুণ কান্না শোনা গেল। লীলা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি একটু বসো, আমি ও ঘর থেকে আসছি। বলে ঘরের বাইরে বেরিয়ে গেল। আমি চিন্তিত মনে রোগীর বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। রোগী নিদ্রিত, অন্যদিকে মুখ ফিরিয়েছিলেন, সুতরাং আমি তা আগে বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম, এখন কেমন আছেন? তাতেই তাঁর নিদ্রা ভঙ্গ হল। আমাকে দেখেই বসতে বললেন। আমি তাঁর বিছানার একপাশে বসলাম। তারপর তিনি বলতে লাগলেন, বড় ভালো নয় বাবা, এ যাত্রা যে রক্ষা পাব এমন মনে হয় না। নরেন রইল, লীলা রইল, ওদের তুমি দেখো। আমি জানি তুমি ওদের ছোট ভাই বোনের মতো দেখো। এখন ওদের আর কেউ রইল না, তুমি ওদের দেখে রেখো বাবা, তুমি তো ওদের বড় ভাই। আমি বললাম, সেজন্য আমাকে বিশেষ কিছু বলতে হবে না। নরেন্দ্র ও লীলা যে আমাকে বড় দাদার মতো ভক্তি করে তা কি আমি জানি না? আমি আজীবন তাদের মঙ্গলের জন্য চেষ্টা করব। ঈশ্বরের ইচ্ছায় আপনি এখন তাড়াতাড়ি সুস্থ হলে সব দিক রক্ষা হয়। পাশের ঘরে লীলা ছিল। লীলার মা তাকে ডেকে বললেন, ও লীলা, লীলা, প্রবোধচাঁদকে একবার এ ঘরে নিয়ে আয় মা, তোর যোগেশ দাদা এসেছে যে। বলা বাহুল্য, শিশুর কান্নায় এবং লীলার ব্যস্ততায়
তা আমি আগেই বুঝতে পেরেছিলাম। কিছুক্ষণের মধ্যেই কোলে একজন শিশুকে নিয়ে লীলা ঘরে প্রবেশ করল। দেখলাম সেদিনের খেলাঘরের সেই ছোট লীলা আজ মা। লীলা মাটিতে বসল। ছোটবেলায় দুজনে একসঙ্গে খেলা করেছি, ছুটোছুটি করেছি, ঝগড়া করেছি, একসঙ্গে বসে কত গল্প করেছি। বুঝতে পারলাম না কেমন করে সেসব দিন হঠাৎ করে শেষ হয়ে গেল, শুধুমাত্র স্মৃতি রয়ে গেল। যাই হোক, যদিও এখন সে লীলা নেই, তবুও লীলা আমাদের পাড়ার মেয়ে। তাকে আমি এই এতটুকু থেকে দেখে এসেছি। আমাকে দেখে তার লজ্জা করবার কোনো দরকার ছিল না, তবুও সে মাথায় একটু কাপড় দিয়ে বসল। আমি সস্নেহে তার শিশুপুত্রকে বুকে নিলাম। সুন্দর টুকটুকে ছেলেটি, মুখ, চোখ ও কপালের গড়ন ঠিক লীলার মতো। বুঝলাম লীলাকে প্রবোধ দিতেই এই প্রবোধ চাঁদের জন্ম, এবং লীলা থেকেই তার এই নামকরণ। তারপর লীলার মা লীলার অদৃষ্টকে শতবার ধিক্কার দিয়ে এবং লীলার স্বামীর প্রতি অনেক কটু বাক্য প্রয়োগ করে নিন্দাবাদ করতে লাগলেন। তাতে লীলার মলিন মুখ আরও অপ্রসন্ন হয়ে উঠল। স্বামী নিন্দা হিন্দু রমণীর কাছে অপ্রীতিকর। লীলার স্বামীভক্তি অচলা হোক, লীলার চরিত্রহীন স্বামী দেবতুল্য হোক, লীলা সুখী হোক, আমি তাতেই খুশি। লীলার মা সে যাত্রায় রক্ষা পেলেন না। তার পবিত্র আত্মা পরলোকগত স্বামীর উদ্দেশ্যে চলে গেল। 2 মাস পরে পিতৃমাতৃহীনা লীলা স্বামী গৃহে উপস্থিত হল, এবং আগের মতোই এবারেও দুর্ভাগিনী কাণ্ডজ্ঞানহীন মদ্যপ স্বামীর কাছে উৎপীড়িত হতে লাগল। ক্রমেই আমি ধৈর্য হারালাম। যেমন করে পারি লীলার কষ্ট দূর করতেই হবে। কি উপায়? অনেক চিন্তার পর স্থির করলাম, আগে শশীভূষণের সাথে আমার খুব বন্ধুত্ব ছিল, আবার তার সাথে সেই বন্ধুত্ব গাঢ় করে তুলতে হবে। যদি তার সাথে মিশে ক্রমেই তার সেই ঘৃণ্য চরিত্রের কিছুমাত্র সংশোধন করতে পারি। কাজেও তাই ঘটল। আমি মাঝে মাঝে রোজ শশীভূষণের সাথে দেখা করতে আরম্ভ করলাম। উভয়ের মধ্যে আবার ঘনিষ্ঠতা নামক পদার্থটি অত্যন্ত নিবিড় হয়ে আসতে লাগল। তাদের বাড়িতে গেলে শশীভূষণ আমাকে যথেষ্ট খাতির যত্ন করত। 2-4 দিনের মধ্যে মধ্যে কথায় কথায় বুঝতে পারলাম শশীভূষণ লীলাকে অত্যন্ত ভালোবাসে। শুনে সুখী হলাম বটে, কিন্তু এই অত্যন্ত ভালোবাসার উপরে এই অত্যন্ত অত্যাচারের কারণ কিছুতেই নির্ধারণ করতে পারলাম না। যাই হোক, তার সেই মনোভাবে আমার মনে অনেকটা আশার সঞ্চার হলো। মনে করলাম আমার প্রচুর উপদেশে তার প্রেম তৃষ্ণার্ত মরু হৃদয়ে একসময় সৎ প্রবৃত্তির বীজ উদিত হবার যথেষ্ট সম্ভাবনা আছে। আমি বহু শাস্ত্রবচন উদ্ধৃত করে এবং ঐতিহাসিক ঘটনাবলীর ব্যাখ্যা করে বোঝাতাম যে ধর্মপত্নীর উপর দুর্ব্যবহার করা শাস্ত্র বহির্ভূত কাজ এবং তার জন্য অধঃপতন অনিবার্য। শশীভূষণ বুঝত এবং তার ভবিষ্যতে যাতে আমার উপদেশ রক্ষা করে কাজ করতে পারে সেজন্য যথেষ্ট আন্তরিকতা প্রকাশ করত। এইভাবে তাকে অনেকটা বদলানোর চেষ্টা করলাম। কিছুদিন সে আমার কথা রক্ষা করেছিল, পরে আবার যে কে সেই। যেদিন বেশি মদ খেত সেদিন লীলার ওপর অত্যাচার একেবারে সীমা অতিক্রম করে যেত। তখন আমি উপদেশের পরিবর্তে রুষ্ট হৃদয়ে তাকে যথোচিত তিরস্কার করতাম। কখনো সে মৌন থাকত, কখনো অসন্তোষ প্রকাশ করত। একদিন শশীভূষণ মদের ঘোরে নয়, সরল প্রাণে আমাকে বলতে লাগল, ভাই যোগেশ, আমার মতিগতি যাতে ভিন্ন পথে চালিত হয় সেজন্য তুমি যথেষ্ট চেষ্টা করেছ। সেটা যে আমি বুঝতে পারিনি তা নয় ভাই। যদিও আমি মাতাল কাণ্ডজ্ঞানহীন, তবুও আমি তোমার মনের অবস্থা বেশ বুঝতে পারি। তুমি আমাকে অনেক বুঝিয়েছ, বুঝিনি, ভর্ৎসনা করেছ আমার ভালোর জন্য। সব বুঝতে পারি, কিন্তু বুঝলে কি হবে? ওই মদ খেলে আমার আর কিছু মাথায় থাকে না।
বেঁচে থাকতে মদ ছাড়তে পারবো না। আগে যদিও বা পারতাম, এখন আর পারবো না। আমার মনের ভেতর যে কি বিষের হলকা বইছে তা কে জানবে। ওই মদ খেলে অনেকটা ভালো থাকি, এই যা। এর ভেতর অনেক কথা আছে, কথাগুলো শুনে যাও। এই পৃথিবীতে আমার মতো তোমার ঘোরতর শত্রু আর কেউ নেই। আমি জানি তুমি লীলাকে ভালোবাসতে এবং লীলার সাথে তোমার বিয়ে হবে, কিন্তু শুনে আমি আপাদমস্তক শিউরে উঠলাম। শশীভূষণ সেদিকে লক্ষ্য না করে বলতে লাগলো, লীলা যে তোমাকে ভালোবাসে আমি সে কথা অনুভব করার একবারও চেষ্টা করিনি। তবে যেদিন আমি ওই সুন্দরী লীলাকে প্রথম দেখলাম, সেদিন থেকে একটা অদম্য আকাঙ্ক্ষায় আমার সমগ্র হৃদয়টা পরিপূর্ণ হয়ে উঠল। স্নেহ, মমতা, প্রেম প্রভৃতির অস্তিত্ব যে আমার হৃদয়ে আছে সে সম্বন্ধে আমার নিজেরই কিছুমাত্র বিশ্বাস ছিল না। কিন্তু যেদিন দেবী প্রতিমার মতো লীলাকে আমি দেখলাম, সেদিন থেকে আমার মনটা কেমন যেন আকুল হয়ে উঠল। সন্ধান নিয়ে জানলাম তোমার সাথে লীলার বিয়ে হবে। সেজন্য লীলার মা আর নরেন্দ্রনাথের যথেষ্ট আগ্রহ আছে। তোমার আর্থিক অবস্থা যেমনই হোক, তোমার সৎ চরিত্রের উপর তাদের ভীষণ বিশ্বাস। ঠিক করলাম নিজের অভীষ্ট সিদ্ধির জন্য তাদের এই অনন্ত বিশ্বাসকে দ্রুত ভাঙতে হবে। আমি স্তম্ভিত হৃদয়ে তার হৃদয়হীনতার ও পাষণ্ডপনার ঘৃণ্য কাহিনী শুনতে লাগলাম। তারপর তোমার অসুস্থ মাকে নিয়ে তুমি বৈদ্যনাথ চলে গেলে। আমি সুযোগ খুঁজতে লাগলাম। তুমি যেদিন যাও তার দুদিন আগেই বোধহয় শুনেছিলে হরিহর মুখোপাধ্যায়ের বিধবা কন্যা সহসা অন্তর্হিত হয়েছে। সে কাজ আমারই। আমি সেই ব্রাহ্মণ কন্যা মোক্ষদাকে গ্রামের বাইরে কেউ যাতে সন্ধান না করতে পারে এমন একটা গুপ্ত স্থানে রেখে এসেছিলাম। সমাজের চোখে মোক্ষদা যতই দোষী হোক না কেন, সে তার দোষ নয়, তাদের কৌলিন্য প্রথার দোষ সেটা। তোমার বৈদ্যনাথ যাবার 6 মাস আগে মোক্ষদার সাথে আমার পরিচয় হয়। মোক্ষদা আমাকে খুব ভালোবাসত, এখনো বাসে। হায় রে, যদি তার সেই নিঃস্বার্থ ভালোবাসায় চিরমুগ্ধ থাকতে পারতাম, যদি ওই ঐশ্বর্যময়ী লীলা আমার চোখে না পড়ত এবং সেই একবার দর্শনে আমার হৃদয় মোহময় না করে তুলত, তাহলে বোধহয় পাপই হোক আর পুণ্যই হোক, মোক্ষদাকে নিয়েই এ জীবনে সুখী হতে পারতাম। সে কথা যাক। তারপর আমি গ্রামের মধ্যে রটিয়ে দিলাম মোক্ষদাকে তুমি অপহরণ করেছ। তুমি মোক্ষদাকে বৈদ্যনাথে পাঠিয়ে দিয়ে সেখানে তার জন্য একটা বাড়ি দেখে আর একটা বাড়িতে মা ছেলেতে থাকবে, এই রকম অভিপ্রায়ে তুমি বৈদ্যনাথে গেছ। তারপর কিছু মিথ্যা প্রমাণ ঠিক করে এখানকার সকলের কাছে কথাটা খুব বিশ্বাসযোগ্য করে তুললাম। নরেন্দ্র আর লীলার মা তোমাকে ভালোভাবে জানতেন। তারা কথাটা প্রথমে অত্যন্ত বিস্ময়ের সঙ্গে শুনেছিলেন বটে, কিন্তু বিশ্বাস করেননি। যদিও তাতে আমার অভীষ্ট সিদ্ধিতে কোনো ব্যাঘাত ঘটল না, কেননা লীলার বাবা এতে বিস্ময়ের কিছু দেখলেন না এবং সহজেই বিশ্বাস করে নিলেন। তারপর স্বহস্তে একটা অক্ষয় চিতা রচনা করে শুধু নিজের নয়, লীলা আর তোমার একসঙ্গে 3 জনের হৃৎপিণ্ডটা ছিন্ন করে সেই চিতানলে নিক্ষেপ করলাম। শুনে অনিবার্য ক্রোধে আমার শ্বাসরুদ্ধ হল। মনে করলাম তখনই পায়ের তলায় পিষে দলিত করে তার পাপী প্রাণটা এ পৃথিবী থেকে বের করে দিই। কিন্তু তখনই লীলাকে মনে পড়ল, এই দানব সেই দেবীরই স্বামী, আর প্রবোধ চাঁদ, তাকে কোন অপরাধে পিতৃহীন করব? ঈশ্বর যেন কখনো আমার এমন মতি না দেন। শশীভূষণকে হত্যা করে কোনো লাভ নেই, কিন্তু সেই দিন থেকে প্রতিজ্ঞা করলাম, সদুপায় হোক আর অসদুপায় হোক, যেমন করেই হোক
এই পাষণ্ডের কাছ থেকে লীলাকে মুক্ত রাখবার জন্য প্রাণপণ চেষ্টা করব এবং সেই জন্য ঠিক ভুল কিছুর হিসেব রাখব না। সপ্তাহ শেষে একদিন সন্ধ্যার কিছু পরে আমি শশীভূষণের সঙ্গে দেখা করলাম। তখন সে একা তার একতলার বৈঠকখানার উন্মুক্ত ছাদে বসে মদ খাচ্ছিল। কি জানি কেন সেদিন শশীভূষণ আমার সাথে ভালো করে কথা বলল না। তার সেই অপ্রসন্ন ভাব দেখে বুঝলাম তার মনের অবস্থা আজ ভালো নয়। ক্রমেই রাত 10টা বেজে গেল। তখন আমি উঠলাম। আমাকে উঠতে দেখে শশীভূষণ বলল, চলো চলো, আমিও নিচে যাব। বলে উঠল। বাড়ির সামনে একটা ছোট্ট সুন্দর বাগান, চারিদিকে ফলের গাছ, সামনে নানা রকম ফুলের গাছে বাগান বাড়ি বেশ সুন্দর সাজানো। ছাদের সিঁড়ি থেকে নেমেই আমরা সেই বাগানে এসে পড়লাম। তখন শশীভূষণ আমাকে বলল, যোগেশ, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। আমি বিস্মিত হয়ে ফিরে দাঁড়ালাম। শশীভূষণ বলল, কাল থেকে তুমি আর এখানে এসো না, এসো না। তুমি যে মতলবে এখানে আসা যাওয়া করছো, আমি মাতাল বলে কি সেটা বুঝি না ভেবেছ? শোনো, আমি তেমন মাতাল নই। সহজ লোক তুমি মোটেও নও। তুমি চোরের ওপর বাটপারি করতে চাও। কথাগুলি বজ্রাঘাতের মতো আমার বুকে আঘাত করল। সেদিন তারই মুখে তার নিজ কাজের কথা শুনে আমি ক্রোধে আত্মহারা হয়েছিলাম। কেবল লীলার জন্য আমি দ্বিরুক্তি করিনি, করতে পারিনি। আজ হঠাৎ শশীভূষণের এই কটূক্তি জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো সবেগে আমার মস্তিষ্কে প্রবেশ করল। আজ ক্রোধ সংবরণ আমার পক্ষে একান্ত অসাধ্য হয়ে উঠল। আমি বললাম, শশীভূষণ, তুমি পশুর থেকেও অধম। তোমার মন যেমন কলুষিত, তাতে তুমি এই রকম না বুঝে এর বেশি আর কি বুঝবে? আমার মনের ভাব বুঝতে তোমার মতো লোকের অনেক দেরি আছে। কেবল লীলার মুখের দিকে চেয়েই আমি তোমার অমার্জনীয় অপরাধ উপেক্ষা করেছি। লীলা, 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 লীলা তোমার কে? তুমিই বা লীলার কে? তার কথা নিয়ে তোমার এত আন্তরিকতা কিসের? আমি আমার স্ত্রীকে যা খুশি তাই করব। তোমার এত মাথা ব্যথা কেন হে? তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? যাও যাও, তোমার মতো এরকম ভণ্ড তপস্বী আমি অনেক দেখেছি। মারের চোটে গন্ধর্ব ছুটে যায়, আর আমি তোমার চিন্তা লীলার মাথার ভেতর থেকে বের করে ফেলতে পারবো না। হ্যাঁ, আমি অনিবার্য ক্রোধে আত্মসম্ভ্রম বোধ হারালাম। বললাম, শোনো শশীভূষণ, আমি বেঁচে থাকতে তুমি লীলার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর লীলার প্রতি যদি কখনো তোমার কোনো অত্যাচারের কথা শুনি, সেই দণ্ডে আমি তোমাকে খুন করব। তাতে যদি আমাকে ফাঁসির দড়িতে ঝুলতে হয় তাও শ্রেয়। আমি আর কখনোই তোমাকে ক্ষমা করব না। শশীভূষণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মাথা দুলিয়ে বলল, বেশ বেশ, কে কাকে খুন করবে সেটা দেখাই যাবে। আগে আমি লীলাকে খুন করব, তারপর তোকে খুন করব। কি স্পর্ধা! লীলার চুলে একটা আঁচড় পড়লে নাকি উনি আমাকে খুন করবেন। আমি যদি আজ লীলার রক্ত দর্শন না করি, তাহলে আমার নাম শশীভূষণ নয়। দেখি দেখি তুই আমার কি করিস। সে তখন মাতাল হয়েছিল। তার সাথে আর কোনো কথা বলা যুক্তিসঙ্গত নয় মনে করে আমি তার বাগান থেকে বেরিয়ে আসলাম। সে চলে গেল কি দাঁড়িয়ে রইল একবার ফিরেও দেখলাম না। রাস্তায় এসে মনটা বড়ই খারাপ হয়ে গেল। নিজেকে বারংবার ধিক্কার দিতে লাগলাম। কেন আমি শশীভূষণকে এমন রাগিয়ে দিলাম? এই রাগের মুখে হয়তো আজ পিশাচটা অভাগিনী লীলাকে যন্ত্রণা দেবে। এতদিন এত সয়েছি, আজ কেন আমি এমন করলাম? কি কুক্ষণে কোন দুর্মুখের মুখ দেখে আজ আমি শশীভূষণের সাথে দেখা করতে বেরিয়েছিলাম কে জানে? কেন আমি এমন সর্বনাশ করলাম? হায় হায়, আমি লীলার ভালো করতে গিয়ে তার মন্দ করে ফেললাম। মানুষ যা মনে করে নির্দয় বিধাতা এমনই তার বিপরীত ঘটিয়ে দেয়।
আমার মানসিক প্রবৃত্তি তখন কেমন একটা গোলমাল হয়ে গেল। কি ভাবছি, কি ভাবতে হবে, কি হলো, এইসব তোলপাড় করতে করতে আমি যেন আত্মহারা হয়ে গেলাম। লীলার সুখ দুঃখ যে এমন একটা দয়াশূন্য, ক্ষমাশূন্য, নিষ্ঠুরতম বর্বরের হাতে নির্ভর করছে, এ চিন্তা প্রতিক্ষণে আমার হৃদয়ে জ্বালা অনুভব করাতে লাগল। কি করব? কোনো উপায় নেই। নিজের বুকে বিষাক্ত দীর্ঘ ছুরি শতবার আমূল বিদ্ধ করতে পারি, কিন্তু শশীভূষণের গায়ে একবার একটা আঁচড় দিই এমন ক্ষমতা আমার নেই। নির্জন পথের মধ্যে প্রতি মুহূর্তে আমার বেশ স্পষ্ট অনুভব হতে লাগলো যে নির্বিঘ্নে চিন্তা রাক্ষসী আমার হৃৎপিণ্ড শোষণ করে রক্ত শোষণ করছে। আমি মুমূর্ষের মতো বাড়ি ফিরলাম। পরদিন সকালের সেই লোমহর্ষণ ঘটনার ভয়ঙ্কর স্মৃতির হাত থেকে আমি কি মরেও অব্যাহতি পাব? তখন বেলা ঠিক 10টা। এমন সময় নরেন্দ্রনাথ ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে আমার ঘরে প্রবেশ করল। দেখলাম তার মুখ বিবর্ণ এবং দৃষ্টি উন্মাদের মতো। মুখ চোখের ভাবে যেন একটা দুঃখের ছায়া লেগে রয়েছে। দেখে শিউরে উঠলাম। নরেন্দ্রনাথ দৃঢ় মুষ্টিতে আমার জামাটা ধরে এমন একটা টান দিল, আর একটু হলে জামাটা একেবারে ছিঁড়ে যেত। নরেন্দ্রনাথ ব্যাকুল কণ্ঠে কেবল বলতে লাগলো, যোগেশদা, যোগেশদা, সর্বনাশ হয়েছে। যা ভেবেছিলাম তাই হয়েছে। একেবারে খুন, আর উপায় নেই। যোগেশদা, কি হবে? তুমি চলো যোগেশদা। আমি বিস্ময়ে বিহ্বল চিত্তে উঠে দাঁড়ালাম। সে মুহূর্তে একটা অনিবার্য বিমূঢ়তা এসে আমার মস্তিষ্ক এমন অধিকার করে বসল যে আমি নরেন্দ্রর কথা কিছুতেই হৃদয়ঙ্গম করতে পারলাম না। আমি তাকে একান্ত উৎকণ্ঠিতভাবে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে নরেন? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। দেখলাম নরেন্দ্রনাথের চোখে জল। সে কাঁদতে কাঁদতে বলল, সর্বনাশ হয়েছে যোগেশদা। লীলা নেই। শশীভূষণ কাল রাত্রে লীলাকে খুন করেছে। পুলিশ এসে শশীভূষণকে ধরে নিয়ে গেছে। আর শুনতে পারলাম না। বজ্রাহতের মতো সেইখানে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, দেখি নরেন্দ্রনাথ পাশে বসে আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছে। আমি তাড়াতাড়ি উঠে বসে তাকে বললাম, আর কিছু করতে হবে না। হঠাৎ এই ভয়ানক কথাটা শুনেই তুমি বলেছিলে না শশীভূষণকে পুলিশের লোক গ্রেপ্তার করেছে? তাকে অনেকক্ষণ চালান দিয়েছে। চালান দিতে শশীভূষণের ওপর বড় একটা জোর জবরদস্তি করতে হয়নি। সে একটা আপত্তিও করেনি, নিজেই ধরা দিয়েছে। হয়তো শশীভূষণের তখনও নেশার যোগ ছিল। যাই হোক, তুমি একবার চলো যোগেশদা। এ সময় তোমার একবার যাওয়া খুবই দরকার, যদি কোনো একটা উপায় হয়। আমি কম্পিত কণ্ঠে, কম্পিত হৃদয়ে জিজ্ঞাসা করলাম, কোথায়? লীলাকে দেখতে? দাঁড়াও দাঁড়াও নরেন্দ্র, আমাকে একটু শান্ত হতে দাও। আমি বুঝতে পারছি না, আমার বুকের ভিতর কি যেন হচ্ছে। আমার ভাবভঙ্গি দেখে নরেন্দ্রনাথ আমার মনের অবস্থা বুঝতে পেরেছিল। আমার কথায় সম্মত হলো, কিন্তু সে একান্ত অধীরভাবে আমার জন্য অপেক্ষা করছে দেখে আমি আর দেরি করলাম না। তখনই বের হলাম। যথাসময়ে আমরা শশীভূষণের বাড়িতে উপস্থিত হলাম। সেখানে উপস্থিত হয়ে যা দেখলাম, এই কাহিনীর মধ্যে একান্ত উল্লেখযোগ্য হলেও তা আমার বলতে ইচ্ছা করছে না। সেজন্য আমাকে ক্ষমা করবেন। এই হত্যা সম্বন্ধে শশীভূষণের বিরুদ্ধে যে প্রমাণ সংগৃহীত হয়েছে, তাতে সেই যে দোষী সে সম্বন্ধে আর কারো কিছুমাত্র সন্দেহ নেই। গতরাত্রে আমার সাথে শশীভূষণের যেসব কথা হয়েছিল, একজন দাসী তা শুনেছে। সে নিজের জবানবন্দিতে আমাদের মধ্যেকার প্রত্যেক কথারই পুনরাবৃত্তি করেছে। সকালে লীলার মৃতদেহ বিছানার পাশে পড়েছিল এবং তার বুকে একটা ছুরি আমূল গেঁথেছিল। সে ছুরি শশীভূষণের নিজেরই ছুরি। অনেকেই সেই ছুরি তার বৈঠকখানায় অনেকবার দেখেছে। সেরকম ধরনের প্রকাণ্ড ছুরি গ্রামের মধ্যে আর কারো ছিল না।
শশীভূষণের বিরুদ্ধে আরও একটা বিশেষ প্রমাণ পাওয়া গেছে যে গত রাত্রে শোবার সময় তাদের স্ত্রী পুরুষের মধ্যে একটা অত্যধিক বাক বিতণ্ডা হয়েছিল এবং শশীভূষণ তাকে অত্যধিক প্রহার করেছিল। লীলার কপালে একটা আঘাতের চিহ্নও ছিল। তা ডাক্তারি পরীক্ষায় স্থির হয় যে মৃত্যুর 2-1 ঘন্টা আগে তাকে আঘাত করা হয়েছিল। এইসব প্রমাণ সত্ত্বেও সে স্ত্রীকে হত্যা করেছে তা শশীভূষণ স্বীকার করতে সম্মত নয়। সে অবিচলিতভাবে এখনও বলছে সে সম্পূর্ণ নিরপরাধ। সে স্বীকার করছে যে সে তার স্ত্রীর প্রতি অত্যন্ত দুর্ব্যবহার করত। মদের খেয়ালই তার একমাত্র কারণ, নয়তো তার স্ত্রীকে সে যথেষ্ট ভালোবাসত। এখন লীলাকে হারিয়ে তার জীবন একান্ত দুর্বিষহ হয়ে উঠেছে। জীবন ধারণে তার তিল মাত্র ইচ্ছা নেই। শশীভূষণের এসব কথা কতদূর সত্য তা বিবেচনা করবার শক্তি আমার তখন ছিল না। আরও শুনলাম আমার সাথে দেখা করবার তার বড়ই আগ্রহ। যেই তার সাথে দেখা করতে যাচ্ছে তাকে সে বিশেষ করে বলে দিচ্ছে আমি যেন একবার তার সাথে দেখা করি। শশীভূষণের সাথে দেখা করবার আমার ততটা ইচ্ছে ছিল না, কিন্তু তার এই রকম বারংবার আগ্রহ প্রকাশে অনিচ্ছা সত্ত্বেও একদিন আমি তার সঙ্গে দেখা করতে গেলাম। নিজের হাজত ঘরে আমাকে উপস্থিত দেখে শশীভূষণ অত্যন্ত আহ্লাদিত হল এবং আমার উপদেশ অগ্রাহ্য করেছে আর আমার সাথে অন্যায় ব্যবহার করেছে তার উল্লেখ করে বারংবার আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগল। তারপর বলল, ভাই যোগেশ, তুমি আমাকে ক্ষমা করলে বটে, কিন্তু ওই অভাগী লীলা কি এই নরকের কীটকে ক্ষমা করবে? আমি আজ আমার পাপের ফল পেলাম ভাই। আজ হোক বা 2 দিন পরেই হোক, নিশ্চয়ই সকলকে পাপ পুণ্যের ফল ভোগ করতেই হবে। কেউই তার হাত এড়াতে পারে না ভাই। আমি লীলার প্রতি যে নিষ্ঠুর আচরণ করেছি তা মনে হয় কোনো কঠোর রাক্ষসেও পারে না। আমি মনুষ্য নামের একান্ত অযোগ্য। আমার মতো মহা পাপীর নাম এ জগৎ থেকে চিরকাল মুছে যাওয়াই ভালো। ভাই যোগেশ, আজ সকলে বিশ্বাস করছে আমি নাকি লীলাকে হত্যা করেছি। তুমিও যে এই কথা বিশ্বাস করনি তা নয়। জগতের সকলেরই মনে আমার মহা পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ এই বিশ্বাস চিরন্তন অটুট এবং অটল থাক, তাতে আমি সুখী। কিন্তু যোগেশ, তুমি যেন আর সকলের মতো তা মনে করো না। এই কথা বলবার জন্যই আমি তোমার সাথে দেখা করতে উৎসুক হয়ে পড়েছিলাম। আমার এমন কিছুই নেই যা সাক্ষ্য করে স্বীকার করলে তুমি কিছুমাত্র বিশ্বাস করতে পারো আমাকে। ভাই যোগেশ, তুমি অবিশ্বাস করো না, তাহলে মরেও আমার সুখ হবে না। এ জগতে এমন একজন লোক থাক যে যেন জানে আমি একটা মহা পাপী ছিলাম বটে, কিন্তু আমি স্ত্রীর হত্যা কোনোভাবেই করতে পারি না ভাই। বলতে বলতে শশীভূষণের কণ্ঠ কম্পিত এবং বাষ্পরুদ্ধ হয়ে আসতে লাগল। সে 2 হাতে মুখ চেপে বালকের মতো কাঁদতে লাগল। তার সেই সকরুণ অবস্থা তখন আমার মর্মভেদ ও সহানুভূতি আকর্ষণ করেছিল। তাকে শান্তভাবে জিজ্ঞাসা করলাম, শশীভূষণ, এ পর্যন্ত যা ঘটেছে তুমি অকপটে সব আমাকে বলো। কোনো কথা গোপন করতে চেষ্টা মাত্রও করো না। যদি এই দুঃসময়ে আমি তোমার কোনো উপকারে আসতে পারি। শশীভূষণ বলল, আমি সকালে উঠেই প্রথমে দেখলাম লীলা রক্তাক্ত হয়ে বিছানায় শুয়ে আছে। ধরে তুলতে গেলাম, দেখলাম তার দেহে কোনো প্রাণই নেই। দেখে আমার বুকের ভেতরটা স্তম্ভিত হয়ে গেল। বুঝলাম লীলা এ পিশাচকে জন্মের মতো পরিত্যাগ করে চলে গেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে খুঁজলে তাকে আর কোথাও পাওয়া যাবে না। প্রথমে আমার মনে হলো মদের ঝোঁকে আমিই হয়তো লীলাকে খুন করেছি। তারপর যখন দেখলাম আমার এই ছুরিটা লীলার বুকে তখনও আমূল বিদ্ধ অবস্থায় রয়েছে, তখন আমার সে ভ্রম দূর হলো। আমার এখন বেশ মনে পড়ছে ছুরিটা আমার বৈঠকখানা যেখানে থাকতো সেখানে কাল রাত্রে সেটাকে দেখতে পাইনি।
পরে খুঁজেও সেটাকে কোথাও পাইনি। আমি সে কথা তখনই লীলাকে বলেছিলাম। সেজন্যই মনে একটু সন্দেহ হচ্ছে, নয়তো এখনো আমার মনের বিশ্বাস কাণ্ডজ্ঞানহীন আমি লীলাকে হত্যা করেছি। কিন্তু কিন্তু সেই ছুরি, যোগেশ, এর ভেতরে একটা কথা আছে। আমার মনে হয় আমি ঠিক বলতে পারি না। যদি যদি শশীভূষণকে ইতস্তত করতে দেখে নিজেও যেন একটু ব্যতিব্যস্ত হয়ে উঠলাম। সে ভাব তখনই সামলে আমি তাকে বললাম, কথা বলতে এমন সংকুচিত হচ্ছ কেন? তুমি যা জানো বা মনে করো আমাকে স্পষ্ট বলো। শশীভূষণ বলল, লীলার বুকে ছুরি বসাতে পারে একজন ছাড়া তার এমন ভয়ানক শত্রু আর কেউ নেই। তারই ওপর আমার কিছু সন্দেহ হয়। আমি অত্যধিক ব্যগ্রতার সাথে জিজ্ঞাসা করলাম, কে সে? আগে বলনি কেন? তুমি তাকে জানো? আমি মোক্ষদার কথা বলছি। যেদিন আমার বিয়ে হয়েছে সেদিন থেকে মোক্ষদা একটা ভিন্ন মূর্তি ধরেছে। কি একটা হতাশায় যেন একেবারে মরিয়া হয়ে উঠেছে সে। অনেকবার সে আমাকে শাসিয়েওছে। এর ফল নাকি আমাকে ভোগ করতে হবে। শশীভূষণ আবার দুই হাতে দুই চোখ ঢেকে কাঁদতে লাগল। আমি অতিশয় চকিত হয়ে উচ্চ কণ্ঠে বললাম, অসম্ভব, তা কি কখনো হয়? অনুতাপ দগ্ধ শশীভূষণ বলল, তা না হলেও আমি তোমার কাছে অনুরোধ করছি ভাই, লীলার প্রকৃত হত্যাকারীকে যাতে তুমি খুঁজে বের করতে পারো সেই জন্য তুমি যথেষ্ট চেষ্টা করবে। কথা দাও ভাই। মুখ থেকে হাত নামিয়ে তার অশ্রুসিক্ত করুণ দৃষ্টি আমার মুখের উপর স্থাপন করে বলতে লাগল, ভাই যোগেশ, তুমি মনে করছো হয়তো আমি নিজের জন্য তোমার কাছে অনুরোধ করছি, কিন্তু তা মোটেও নয়। আমার ফাঁসি হোক আর নাই হোক, সেজন্য আমি কিছুমাত্র চিন্তিত নই। একদিন তো সকলকেই মরতে হবে, তা দুদিন আগে হোক বা পরে। কিন্তু যোগেশ, যখনই আমার মনে হয় যে লীলার হত্যাকারী এর নৃশংসতার কোনো প্রতিফল পাবে না, তখন আমার... বলতে বলতে শশীভূষণের অশ্রুময় দৃষ্টি সহসা ঝলসে উঠল এবং এমন দৃঢ় রূপে সে নিজের হাত মুষ্টিবদ্ধ করল যে হাতের কবজিতে নখগুলো বিদ্ধ হয়ে রক্তপাত হতে লাগল। যদিও আমি শশীভূষণকে অতিশয় ঘৃণার চোখে দেখতাম, কিন্তু এখন তাকে নিদারুণ অনুতপ্ত এবং মর্মাহত দেখে আমার সে ভাব মন থেকে একেবারে মুছে গেল। শোকার্ত শশীভূষণের সেই কাতরতায় আর আমি স্থির থাকতে পারলাম না। বললাম, শশীভূষণ, যেমন করে পারি তোমার নির্দোষিতা প্রমাণ করবই। এখন থেকে আমি এর জন্য প্রাণপণ চেষ্টা করব। এই প্রতিশ্রুতির পর আমি তার কাছ থেকে সেদিন বিদায় নিলাম। একজন পুরনো পাকা নামজাদা গোয়েন্দা বৃদ্ধ অক্ষয় কুমারের নাম ডাক যশ খুব। আমি তাঁরই সাহায্য গ্রহণ করা যুক্তিযুক্ত মনে করলাম। সেদিনই বিকালে আমি অক্ষয়বাবুর বাড়িতে গেলাম। বৃদ্ধ তখন বাইরের ঘরে তার 5 বছরের পৌত্রটিকে কোলে বসিয়ে ঘোড়ায় চড়ার শিক্ষা দিচ্ছিলেন। আমাকে দরজায় দেখে অক্ষয়বাবু তখনকার মতো সেই শিক্ষা কার্যটা স্থগিত রাখলেন এবং আমাকে বসতে বলে রামাভৃত্যকে এক ছিলিম তামাকের জন্য হুকুম করলেন। বলা বাহুল্য, অতি সত্বর হুকুম তামিল হল। তারপর বৃদ্ধ ধূমপানে মনোনিবেশ করে একটার পর একটা ধীরে ধীরে আমার সব পরিচয় গ্রহণ করতে লাগলেন। আমি শশীভূষণের ঘটনা তাকে বুঝিয়ে বললাম এবং স্বীকার করলাম শশীভূষণকে নির্দোষ প্রমাণ করতে পারলে আমি তাকে 1000 টাকা পুরস্কার দেব। অক্ষয়বাবু অত্যন্ত মনোযোগের সাথে আমার কথাগুলি শুনলেন। শুনে অনেকক্ষণ কি ভাবতে লাগলেন। আমাকে কিছুই বললেন না বা কোনো কথা জিজ্ঞাসা করলেন না। তাকে অত্যন্ত চিন্তিতের মতো নীরব থাকতে দেখে শেষে আমি বললাম, কিছু জিজ্ঞাসা করবার থাকলে বলুন। আমার মনের স্থিরতা নেই, হয়তো ঘটনাটা একটানা বলতে গিয়ে কোনো কথা বলতে ভুল করে থাকব, সেই জন্যই বোধহয় আপনি কিছু গোলযোগে পড়েছেন। না না, গোলযোগ কিছু ঘটেনি। হুঁকা রেখে ভালো করে বসে অক্ষয়বাবু বললেন,
না না, আমি বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি, সেজন্য কথা হচ্ছে না। তবে কি জানেন, কাজটা বড় সহজ নয়। সহজ না হলেও যাতে সহজ করে আনতে পারি সেজন্য তো অবশ্যই চেষ্টা করব। তার আগে আপনাকে একটি বিষয়ে আমার কাছে স্বীকৃত হতে হবে, আর আমার দুটো প্রশ্নের ঠিক উত্তর দেবেন। আমি বললাম, দুটো কেন, আপনার যা কিছু জিজ্ঞাসা করবার করুন, আমি এখনই উত্তর দেব। তবে কোন বিষয়ে আমাকে স্বীকৃত হতে হবে তা আগে না বললে আমি কি করে বুঝতে পারবো যে আমার দ্বারা তা সম্ভবপর কিনা? আপনি যদি মনে করেন আমার দ্বারা সে কাজ হতে পারে, তাহলে তাহলে তাতে আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ যোগেশবাবু, আমি যে বিষয়ে আপনাকে স্বীকৃত হতে বলেছি তা এমন বিশেষ কিছু নয়, আপনি মনে করলেই তা পারেন। আজকাল যা বাজার পড়েছে তাতে সেটা যে নিতান্ত অনাবশ্যক তা নয়। আসলে আপনি যে 1000 টাকা পুরস্কার স্বরূপ দিতে চাইছেন, সেইটে একটা লেখাপড়া করে যে কোনো একজন ভদ্রলোকের কাছে আপনাকে গচ্ছিত রাখতে হবে। মানে পরে যদি আমি কৃতকার্য হতে পারি সে টাকা আমি তার কাছ থেকে গ্রহণ করব। না না, আপনার কোনো দাবি দেওয়া থাকবে না। আমি সম্মত আছি, এতে আমার অমত কিছুই নেই। এখন আপনার দুটো প্রশ্ন কি বলুন। প্রথম প্রশ্নটা হচ্ছে, শশীভূষণ যে নির্দোষ এই কথাকেই আপনি বিশ্বাস করেন? না না, সঠিক কথা বলবেন, গোপন করলে কিন্তু কোনো কাজ হবে না। নিশ্চয়ই, আমি তার দুশ্চরিত্রতার জন্য তাকে ঘৃণা করি। যদি তাকে এই হত্যা অপরাধে দোষী বলে তিলমাত্র আমার মনে সন্দেহ থাকতো, তাহলে তার মুক্তির জন্য একটি আঙুল সঞ্চালন করা দূরে থাক, তখনই আমার হাত কেটে ফেলে দিতাম। বটে। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি কি কেবল শশীভূষণ যাতে নিরপরাধ বলে প্রমাণ হয় তাই চান, না যাতে তার স্ত্রীর হত্যাকারীও সেই সঙ্গে ধরা পড়ে সেটাও আমাকে করতে হবে? ক্ষমা করবেন, আমি আপনার এ প্রশ্নের অর্থ কিছুই বুঝতে পারলাম না। এতে না বুঝতে পারার কিছুই নেই, একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, আমি আপনাকে বুঝিয়ে বলছি। কথাটা কি জানেন, প্রকৃত হত্যাকারীকে ধরা বড় সহজ কাজ নয়, এবং আমি মনে করলেই সে এসে ধরা দেবে না, এ বড় শক্ত কাজ। বরং কোনো নিরপরাধ লোকের সপক্ষে প্রমাণ সংগ্রহ করা সে তুলনায় অনেক সহজ। তার কথায় আমার একটু হাসি পেল। আমি বললাম, বুঝেছি, আমি যে 1000 টাকা দিতে প্রতিশ্রুত হয়েছি তা আপনি শশীভূষণের নিরাপরাধ প্রমাণ করবারই পারিশ্রমিকের যোগ্য বিবেচনা করেন। কিন্তু আমার যেরকম অবস্থা তাতে এর বেশি আর দিয়ে উঠতে পারবো না। তবে আমি বলতে পারি, হত্যাকারীকেই ধরুন বা শশীভূষণকেই উদ্ধার করুন, আপনি ওই 1000 টাকা পাবেন। বেশ, তবে ওই পরেই সব নিয়ে একটা গোলযোগের সৃষ্টি করবার থেকে আগে একটা ঠিকঠাক বন্দোবস্ত করে রাখা ভালো, তাই না? যাক, আপনাকে আমার আর কিছু জিজ্ঞাসা করার নেই। সেই দিন এই পর্যন্ত। 4 দিন পরে একদিন অক্ষয় কুমার বাবু নিজেই আমার বাড়িতে এসে উপস্থিত হলেন। সেদিন যেন তাকে কেমন একটু রুষ্ট দেখলাম। আমি কোনো কথা বলবার আগেই তিনি বললেন, যা মনে করা যায় তা ঠিক হয় না। কি করে জানবো মশাই যে টাকার লোভ দেখিয়ে আপনি এমন একটা ঝঞ্ঝাটের কাজ এই বুড়োটার ঘাড়ে চাপাবেন? কেন, কি হয়েছে? আপনাকে আজ যে বড়ই বিরক্ত দেখছি। বিরক্ত? গায়ের রক্ত শুকালে বিরক্ত হতেই হয়। এই 3-4 দিনের মধ্যে আপনি কি কিছুই ঠিক করে উঠতে পারেননি? কি আর করি মশাই, আমার তো মনে হচ্ছে শশীভূষণ ওই কাজ করেনি। তবে না করলেও শশীভূষণ কিন্তু এর ভেতরে আছে, এবং তারই পরামর্শে এই হত্যাকাণ্ড হয়েছে। এমনকি সেই সময় শশীভূষণ উপস্থিত ছিল।
আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। সম্ভবত আপনি কোনো নির্দিষ্ট প্রমাণ পেয়েছেন। প্রমাণ? প্রমাণ আর কি? একজন তো স্পষ্ট স্বীকার করছে যে শশীভূষণ সেই দিন রাত্রে যখন তার কাছে বিদায় নিতে আসে তখন সে তার স্ত্রীকে হত্যা করবে বলে তার কাছে স্বীকার করেছিল। একথা এখন আবার সে পুলিশের কানেও দিতে চায়। আমি চমকে উঠলাম, বললাম, কে সে? মোক্ষদা। এখন শশীভূষণ যার ঘাড়ে এই খুনের অপরাধটা চাপাবার চেষ্টা করছে। বোধহয় তুমি এখনো শোনোনি যে সেই রাতে মোক্ষদাও শশীভূষণের বাড়ি পর্যন্ত তার পিছনে পিছনে এসেছিল। কি আশ্চর্য! আপনি সেই মোক্ষদার কথা বিশ্বাস করলেন? না না, বিশ্বাস করার অভ্যাসটা আমার আদৌ নেই। সেটা পুলিশের কর্মচারীদের বড় একটা আসেও না। তবে তবে কি জানেন যোগেশবাবু, সে যদি এখন সেই সব কথা প্রকাশ করে দেয় তাহলে শশীভূষণের দোষটা আরও ভারী হয়ে উঠবে। শশীভূষণকে বাঁচাতে হলে মোক্ষদার মুখটাকে বন্ধ করা চাই। তা কেমন করে হবে? এইসব পুলিশের হাঙ্গামায় জড়াবার ভয়ে যদি না সে নিজেই চুপ করে, তবে কোন উপায়ে তার মুখ বন্ধ করব? টাকা, 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 টাকাতেই সব হয়। নিশ্চয়ই নিশ্চয়ই কাজ উদ্ধার হবে। দাঁড়ান 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 দাঁড়ান, এইসব নিয়ে মশাই দিন রাত মাথা ঘামিয়ে আমি আমার চুল পাকিয়ে ফেললাম। দাঁড়ান দাঁড়ান, আপনি 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 এক কাজ করুন, আপনি নিজে গিয়ে একবার তার সঙ্গে দেখা করুন। কি করলে এখন ঠিক হয় আপনি আপনি সেটা নিজেই ঠিক করতে পারবেন। আমি মোক্ষদার সঙ্গে? হ্যাঁ, তাছাড়া আর উপায় কি? তার নিজের মুখে এবং আপনার নিজের কানে শুনলে হয়তো আপনার মনের সন্দেহটা অনেকটা কেটে যেতে পারে। আমার মনে আপাতত আর কোনো সন্দেহ নেই, অনেকটা নিশ্চিন্ত হতে পেরেছি। কিন্তু কিন্তু এই সময়ে যদি আপনি তার সঙ্গে দেখা না করেন, না না, কাজটা ভালো হবে না। এমন সময় আপনি যে এতে আপত্তি করবেন তা আমি আগে একবারও ভাবিনি, বিশ্বাস করুন। আমি জড়িত কণ্ঠে বললাম, না না, আমার আপত্তি কি? মোক্ষদার সাথে কোথায় দেখা করতে হবে? তার বাড়িতে? সে কি আসবে না? অক্ষয় কুমার বাবু কিছুক্ষণ এক মনে মাথা নিচু করে কি যেন চিন্তা করলেন, তারপর বললেন, না, তাতে বোধহয় সে রাজি হবে না। আচ্ছা, আমি একটা উপায় দেখছি। আপনি এক কাজ করবেন, আমি বালিগঞ্জে একটা নতুন বাগান কিনেছি, সেই বাগানে কাল সন্ধ্যার কিছু আগে একবার যাবেন। সেইখানে আমি মোক্ষদার সাথে আপনার দেখা করিয়ে দেব, কেমন? এতে আপনি সম্মত আছেন কি? আছেন? সেখানকার অনেকেই সেই বাগান চেনে। আমার নাম জিজ্ঞাসা করলে যে কেউ বাগানটা দেখিয়ে দিতে পারবে। আমি বললাম, মোক্ষদা কি আপনার নতুন বাগানে যাবে? এখন আমি কিভাবে সে কথা ঠিক করে বলবো, তবে যেমন করে হোক যাতে মোক্ষদাকে সেখানে নিয়ে যেতে পারি সেই জন্য চেষ্টা তো আমায় করতেই হবে। সব থেকে বড় কথা, এখনো পর্যন্ত এই ধরনের বিষয়ে অকৃতকার্য আমি হইনি। আমি অক্ষয় কুমার বাবুর নতুন বাগানে নির্দিষ্ট সময় যেতে সম্মত হলাম। পরদিন দুপুরে আমি বালিগঞ্জে গিয়ে অক্ষয়বাবুর নতুন বাগান খুঁজে বের করলাম। তখন সূর্যাস্তের স্বর্ণ ছায়া মিলিয়ে যেতে আর দেরি ছিল না। আমি বাগানে প্রবেশ করেই দেখলাম অক্ষয় কুমার বাবু একটি ফ্ল্যালেনের চায়না কোট গায়ে দিয়ে বাগানে পায়চারি করছেন। তার ভাবে তাকে বিশেষ চিন্তিত বোধ হলো। আমি তার কাছে যেতেই তিনি আমার দিকে একটা চকিত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, এই যে আপনি এসছেন,
আরে আমি আপনাকে ডাকবার জন্য এইমাত্র লোক পাঠাবো মনে করছিলাম। আসুন আসুন। আমি কি খুব দেরি করেছি? না না, আপনি ঠিক সময়ে এসছেন। মোক্ষদার কি হলো? সে অনেকক্ষণ এসছে। এই বলে অক্ষয়বাবু একটি দোতলা বাড়ির দিকে আঙুল নির্দেশ করে আমাকে বুঝিয়ে দিলেন যে সেখানে তখন মোক্ষদা অবস্থান করছে। বাড়িটা বাগানের মধ্যে। আমরা যেখানে দাঁড়িয়ে কথোপকথন করছিলাম তার কাছেই। অক্ষয়বাবুর নতুন বাগানের মধ্যে সেই বাড়িটার অবস্থা নিতান্তই জীর্ণ এবং অত্যন্ত পুরনো দেখলাম। মানধাতার আমলের অতি জীর্ণ বাড়িখানা। তার চতুর্দিকে চুন সুরকি ও বালির প্রচুর ছড়াছড়ি দেখে বুঝলাম সেই বহুদিনের পুরনো বাড়িটাকে এখন রাজমিস্ত্রির সাহায্যে নতুন করা হচ্ছে। অক্ষয়বাবু আমাকে সেই বাড়ির দিকে নিয়ে চললেন। বাগানের মাঝখানে অট্টালিকা যেরকমভাবে নির্মিত হয়ে থাকে এটাও সেই ধরনের। সামনে একটি বড় হলঘর এবং তার দুই পাশে কক্ষশ্রেণী। দেখলাম সিঁড়িগুলো সবেমাত্র বিলেতি মাটি দ্বারা আবৃত এবং মার্জিত হয়েছে। অক্ষয়বাবু পায়ের জুতো হাতে করে উপরে উঠতে লাগলেন। আমিও তার দেখা দেখি জুতো খুলে অতি সন্তর্পণে উঠলাম, কিন্তু তার মতো আমি ততটা সাবধান হতে না পারায় পায়ের চাপ লেগে স্থানে স্থানে মাটি বসে গেল। যদিও অক্ষয়বাবু তা দেখেও দেখলেন না, কিন্তু আমি মনে মনে কিছুটা অপ্রস্তুত হলাম। অক্ষয়বাবু সেই হলঘরের মধ্যে আমাকে নিয়ে গিয়ে একটা চেয়ার টেনে বসতে বললেন। আমি বসলে তিনি বললেন, আপনাকে অনর্থক কষ্ট দিলাম। যেরকম দেখছি কাজে কিছু হবে বলে মনে হচ্ছে না। মোক্ষদা একেবারে মরিয়া হয়ে উঠেছে। সে তো কিছুতেই কর্ণপাত করছে না। আসলে শশীভূষণের ওপরে তার অত্যন্ত রাগ। শশীভূষণ তার অধঃপতনের মূল কারণ। শশীভূষণ তার অঙ্গীকার ভুলে গিয়ে তার অমতে বিয়ে করেছে এবং তার সাথে ঘোরতর প্রবঞ্চনা করেছে। এইসব কারণে শশীভূষণের ওপর মোক্ষদার নিদারুণ ঘৃণা। এমনকি তাকেও যদি শশীভূষণের সাথে ফাঁসির দড়িতে ঝুলতে হয়, অভিভূত আচ্ছা কিছুতেই সে নিরস্ত হবার পাত্রী নয়। আপনি যে তাকে কোনো রকম বাগ মানাতে পারবেন সে বিশ্বাস আমার নেই। দেখুন, চেষ্টা করে দেখতে কি ক্ষতি। আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। এই বলে অক্ষয় কুমারবাবু উপরে উঠে গেলেন। কিছুক্ষণের মধ্যেই মোক্ষদা নেমে আসলো। আমি তাকে আগে কখনো দেখিনি। ইতিমধ্যে বর্ণনার দ্বারা অক্ষয়বাবু আমার ধারণাপটে মোক্ষদার চিত্র যেভাবে অঙ্কিত করেছিলেন, এখন মোক্ষদাকে প্রত্যক্ষ করে এবং তার ভাবভঙ্গিতে ও গর্বক্ষিপ্ত পা চালনায় তা যথার্থ বলে মনে হল। পরে কথাবার্তায় আরও বুঝলাম শশীভূষণ তার সাথে অত্যন্ত অসৎ ব্যবহার করায় সে তাকে অতিশয় ঘৃণা করে। সেই রাক্ষসী ঘৃণার কাছে শশীভূষণের মৃত্যুটা তখন একান্ত ছোট হয়ে উঠেছে। এমনকি আমি শশীভূষণের দিক টেনে দুই একটি কথা বলাতে তার দৃষ্টিতে আমার উপরেও যেন সামান্য ঘৃণার লক্ষণ প্রকাশ পেল। বোধহয় যদি শশীভূষণের হয়ে আমি আরও কিছু বাড়াবাড়ি করতাম তাহলে সেই লক্ষণটা তার মুখ দিয়ে বর্ষিত হতে দেখতাম। তাতেই আমি বুঝলাম তার সেই ঘোরতর ঘৃণা তখন সীমা অতিক্রম করে একটা অদম্য ও অব্যর্থ ক্রোধে পরিণত হয়েছে এবং তা একান্ত আন্তরিক এবং একান্ত অকপট। কিছুতেই মোক্ষদা বশীভূত হবার নয়। তখন সে আমাদের চেষ্টার বাইরে অনেক দূরে গিয়ে দাঁড়িয়েছে। সে অস্পর্শা পতিতা ও বেশ্যা হলেও আমি তার দুটি হাত ধরে অনেক বোঝালাম, অনেক চেষ্টা করলাম। আশ্চর্য, কিছুতেই আমি তার মতের এক তিল পরিবর্তন করতে পারলাম না। সে হাত ছাড়িয়ে সরে দাঁড়ালো এবং অতি দ্রুত পদে আমার দৃষ্টিসীমার বাইরে চলে গেল। মোক্ষদা চলে গেলে অক্ষয়বাবু পুনরায় আমার কাছে এসে বসলেন এবং জিজ্ঞাসা করলেন, তা এখনো কি আপনি শশীভূষণকে নির্দোষ বলে বিশ্বাস করেন? এই বলে তিনি আমার মুখের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন। তার কথার ভাবে এবং দৃষ্টিপাতে বুঝলাম তিনি আড়ালে দাঁড়িয়ে সবই শুনেছেন, সবই দেখেছেন। বললাম, হ্যাঁ,
এখনও আমার বিশ্বাস শশীভূষণ নির্দোষ, আমার বিশ্বাস অভ্রান্ত। আপনি কি বিবেচনা করেন? আমার মনে হয় মুখ্যতার কথা সবই মিথ্যে, এতে এমন কিছুই নেই যা বিশ্বাস্য। বেশ, সেটা আমি আরও একবার ভালো করে ভেবে দেখব, ভালো বুঝি কেসটা নিজের হাতে রাখবো নয় ছেড়ে দেব। আপনি অপর কোনো উপযুক্ত ডিটেকটিভের সঙ্গে বন্দোবস্ত করবেন। যাক, সে কথা যাক। কাল আপনার বাড়িতে কখন গেলে আপনার সাথে দেখা হবে একটু বলবেন? আপনি কখন যাবেন বলুন, সেই সময় আমি বাড়ি থাকব। বেলা 3টের পর। আচ্ছা। আমি অক্ষয়বাবুর নতুন বাগান থেকে বেরিয়ে দেখলাম কে একটা লোক একটা গাছের পাশে সীমাবদ্ধ ছায়ান্ধকারের মধ্যে নিজেকে আড়াল করবার চেষ্টা করছে। আমি সেদিকে আর দৃষ্টিপাত না করে সেই তরুচ্ছায়া ঘন সন্ধ্যা ধূসর জনমানব শূন্য গ্রাম্য পথের বিপুল নিস্তব্ধতা নিজের পদশব্দে কম্পিত করতে করতে বাড়ির দিকে চললাম। কিছু দূরে এসে আমি একবার পিছনে তাকিয়ে দেখলাম সেই লোকটাই দূরত্ব রক্ষা করে আসছে। একবার একটু সন্দেহ হলো, তারপর মনে করলাম হয়তো তারও এটাই গন্তব্যপথ। তারপর যখন আমি আমার বাড়ির সামনে উপস্থিত হলাম তখনও সেই লোকটাকে দেখতে পেলাম, কিন্তু এবারে তাকে আমার পিছনে দেখলাম না। সে আমাদের বাড়ি ছাড়িয়ে আরও 3-4খানা বাড়ির পরে একটা গলিপথের ধারে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে বিশেষভাবে লক্ষ্য করছে। তখন বুঝলাম সে আমাকেই অনুসরণ করছে। অবশ্যই লোকটার একটা উদ্দেশ্য আছে। সন্ধ্যার অস্পষ্ট অন্ধকারে যতদূর পারা যায় দেখলাম আকৃতি এবং বেশভূষায় তাকে ভদ্রলোক বলে মনে হয় না। ভদ্রবাইতর যেই হোক, লোকটা কে? লোকটার উদ্দেশ্য কি? সন্দেহে মনটা কিছুটা চঞ্চল হয়ে উঠল। মনে করলাম তখন নিজের বাড়িতে না গিয়ে আরও খানিকটা এদিক ওদিক করে লোকটাকে দূরে সরিয়ে দিই। অনেক রকম দুর্ভাবনায় মনটা তখন অত্যন্ত পীড়িত ছিল। সুতরাং মনের ইচ্ছা মনেই রয়ে গেল। আমি তাড়াতাড়ি বাড়ির মধ্যে প্রবেশ করলাম এবং পরক্ষণে এই ক্ষুদ্র ঘটনা আমার মন থেকে একেবারে সরে গেল। পরদিন বেলা ঠিক 3টে বাজবার মুখে অক্ষয় কুমার বাবু আমার বাড়িতে এসে উপস্থিত হলেন। সেদিন দেখলাম তিনি অত্যন্ত ব্যতিব্যস্ত এবং তার মুখ হাসি মাখা। দেখে মনে হলো আজ যেন তিনি রাশি রাশি প্রয়োজনীয় সংবাদে পরিপূর্ণ হয়ে উঠেছেন। আমাকে সজোরে টেনে একটি চেয়ারে বসিয়ে বললেন, বসুন বসুন, ব্যস্ত হবেন না। তাঁর এই রকম আগ্রহ ও অভ্যর্থনায় মনে হলো যেন সেটি আমার বাড়ি নয়, আমি তার সাথে দেখা করতে তাঁর বাড়িতেই উপস্থিত হয়েছি। সে যাই হোক, আমি উত্তেজিত কণ্ঠে বললাম, এবার বোধহয় আপনি এই কেসটার একটা কিছু কিনারা করতে পেরেছেন। হ্যাঁ, সাহস করে বলতে পারি এখন কেসটাকে ঠিক আমার হাতের মুঠোর ভেতর আনতে পেরেছি। বড়ই আশ্চর্য ব্যাপার। আমার মতো বিচক্ষণ ডিটেকটিভের হাতে যত কেস এসছে, এই একটি ছাড়া এমন অত্যাশ্চর্য কোনোটা নয়। যে বয়স আমার, তাতে বিচক্ষণ বিশেষণটা আমার কিছু অধিকার থাকতে পারে, কি বলেন? হ্যাঁ, কাল মোক্ষদার সাথে আপনার কথাবার্তার কেসটা একদম পরিষ্কার হয়ে গেছে, আর কোনো গোল নেই। মোক্ষদা মেয়েটি ভারী ফিচেল, তবে ভীষণ চালাক। এমন সে ভান করতে পারে ঠিক তা নয়। কি বলবো, যদি তাকে কোনো থিয়েটারে দেওয়া যায় সে কিন্তু তাড়াতাড়ি বেশ নামজাদা নায়িকা হতে পারে। আমি শোনা মাত্র বিস্মিত হয়ে বললাম, কেন, কাল আপনি যে বললেন? বলছি, কালকের কথা আজ কেন? ব্যস্ত হবেন না, আমি যা বলি তা মন দিয়ে শুনুন। আপনার কাঁচা বয়স, রক্ত গরম, সুতরাং ধৈর্যটি অত্যন্ত কম। কাল যদি আপনাকে প্রকৃত কথা ভেঙে বলতাম, তাহলে আপনি হয়তো আমার সকল শ্রম পণ্ড করে ফেলতেন।
মোক্ষদা মেয়েটা ভারী চালাক। এই বলে তিনি আবেগে নিজের হাতে হাত ঘষতে লাগলেন। আমি ধৈর্যচ্যুত হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, মোক্ষদার থেকে কি আপনি এই খুন রহস্যের কোনো সূত্র বের করতে পেরেছেন? দেখুন যোগেশবাবু, আপনার কথাটাই ঠিক। এই হত্যাকাণ্ডে শশীভূষণের বিন্দু মাত্র দোষ নেই। আরও একটা কথা কি জানেন, হত্যাকারী শশীভূষণকে খুন করতে গিয়ে ভুল করে লীলাকে খুন করেছে। আমার মস্তিষ্কের ভিতর দিয়ে বিদ্যুতের একটা তীব্র শিখা সবেগে সঞ্চালিত হয়ে গেল। আমি আমি অত্যন্ত চমকে উঠলাম। অক্ষয় কুমার বাবু বলতে লাগলেন, স্থির হন, স্থির হন, এতে বিস্মিত হওয়ার কিছু নেই। শশীভূষণের কোনো দোষ থাক বা না থাক, সে এখন আর এই জগতে নেই। সে কাল রাত্রে হাজত ঘরেই আত্মহত্যা করেছে। বোধহয় আপনি জানেন, শশীভূষণের শোবার ঘরটি দক্ষিণ দিকে সরু গলিটার ধারেই। একটি পাঁচিল এবং কয়েকটি বড় বড় ফলের গাছ ব্যবধান মাত্র। শশীভূষণের শোবার ঘরে দুটি শয্যা ছিল। একটিতে লীলা তার শিশু পুত্রকে নিয়ে শুত, অপরটিতে শশীভূষণ একা শুত। যে রাত্রে লীলা খুন হয়, সে রাতে মোক্ষদার বাড়িতে শশীভূষণ যায়নি। সেই জন্য মোক্ষদা রাত্রে চুপি চুপি শশীভূষণের বাড়িতে এসেছিল। সেদিন শশীভূষণ অত্যন্ত বেশি মদ খেয়েছিল। সেই ঝোঁকে শোবার ঘরে গিয়ে লীলাকে অত্যন্ত প্রহারও করেছিল। সেই রাতে তাদের ওই গলির দিকে একটি জানলা খোলা থাকায় সেই গলিতে দাঁড়িয়ে ঘরের সেই সব ব্যাপার দেখবারও বেশ সুযোগ ছিল। যাক, তারপর শশীভূষণ একটি বিছানায় শুয়ে মদের ঝোঁকে খানিকটা এপাশ ওপাশ করে ঘুমিয়ে পড়ল এবং লীলাও তার খানিকটা পরে ঘুমিয়ে পড়ল। তার 1 ঘন্টা পরেই হত্যাকারী সেই গলিপথ দিয়ে পাঁচিল, গাছ এবং উন্মুক্ত জানলার সাহায্যে সেই ঘরে প্রবেশ করে লীলাকে হত্যা করে এবং কাজ হয়ে যাওয়ার পর আবার উন্মুক্ত জানলা পথে দিয়ে নেমে যায়। তখন লীলার স্বামী মদে এবং নির্দার ঝোঁকে একেবারে সংজ্ঞাহীন। যোগেশবাবু, আমার কথা আপনার বড় আশ্চর্য বলে মনে হচ্ছে বোধহয়, কিন্তু এর একটি বর্ণও মিথ্যা নয়। আমি এ সম্বন্ধে অনেক প্রমাণ পেয়েছি। আপনার এই কেস সাথে নিয়ে প্রথমে আমি শশীভূষণের পারিবারিক বৃত্তান্তগুলি জানতে চেষ্টা করি। তা সে চেষ্টা যে একেবারে বৃথা গেছে তা কিন্তু নয়। তাতেই জানতে পারি যে শশীভূষণের 2টি বিছানা ছিল। একটি বড়, যে বিছানায় লীলা তার ছোট ছেলেটিকে নিয়ে শুত, আর যেটি ছোট সেইটিতে শশীভূষণ নিজে শুত। তাদের এক বিছানায় না শোবার কারণ, শশীভূষণ অনেক রাতে মদ খেয়ে আসতো, যতক্ষণ না ঘুম আসতো ততক্ষণ পরে পরে ছটফট করত। সেরকম অবস্থায় আরও 2টি প্রাণীর সঙ্গে একসঙ্গে শোয়া সে নিজেই অসুবিধাজনক মনে করে এই রকম ব্যবস্থা করেছিল। বিশেষত রোজ মাঝরাতে পাশে শিশুপুত্রের কান্নায় বারবার তার নির্দার ব্যাঘাত ঘটবার যথেষ্ট সম্ভাবনা ছিল। সেদিন সকালে সকলেই লীলার মৃতদেহ তার স্বামীর বিছানায় থাকতে দেখেছিল। সেই সূত্র অবলম্বন করে আমি 2টো অনুমান করতে পেরেছি। প্রথম অনুমান, সেদিন রাত্রে শশীভূষণ বেশি মদ খেয়েছিল, তেমন খেয়াল না করে ঝোঁকের মাথায় ভুল করে তার স্ত্রীর বিছানায় শুয়েছিল এবং পরে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। লীলা স্বামীকে নিদ্রিত দেখে এবং স্বামীর নিদ্রাভঙ্গ করা অনুচিত মনে করে নিজের ছেলেটিকে নিয়ে অন্য বিছানায় শুয়েছিল। দ্বিতীয় অনুমান, এমন সময় কেউ জানলা দিয়ে সেই অন্ধকার ঘরে প্রবেশ করেছিল। সম্ভবত সে ওই দম্পতির এই অপূর্ব শয়ন ব্যবস্থা আগে থেকেই জানত। সুতরাং অন্ধকারে কিছু ঠিক করতে না পেরে স্বামীর পরিবর্তে স্ত্রীকেই হত্যা করেছে। এই 2টি অনুমানের যথেষ্ট প্রমাণও আমি সংগ্রহ করেছি। তখন তাদের শোবার ঘরে যে অপর কেউ গোপনে উপস্থিত হয়েছিল
তার প্রমাণ সেই গলিটার পাশে পাঁচিলের উপরে আমি 2-3টি অস্পষ্ট পদচিহ্ন এবং নিচে গলির ধারে অনেকগুলি পদচিহ্ন সুস্পষ্ট দেখেছি। সেখানে অনেক গাছপালা এবং পাশেই আবার শশীভূষণের দোতলা অট্টালিকা। সুতরাং সেই গলির ভাগ্যে রৌদ্রস্পর্শ সুখ বহুকালই ঘটেনি। সেই জন্য সেখানকার মাটি এত স্যাঁতস্যাঁতে যে তাতে কারণ পায়ের দাগ বেশ গভীর এবং স্পষ্টভাবে অঙ্কিত হয়েছিল। পরে অনেক কাজে লাগবে স্থির করে আমি সেই পদচিহ্নের মধ্যে যেগুলি বেশি গভীর এবং নিখুঁত সেগুলোর উপরে গাছের কতগুলো শুষ্ক পাতা কুড়িয়ে আগুন ধরিয়ে দিই। সেই পদচিহ্নগুলি বেশ শুষ্ক হয়ে আসতে আমি ময়দা দিয়ে একটি ছাপ তুলে নিই। সেই মাপেরই অতি অস্পষ্ট পদচিহ্ন শশীভূষণের শোবার ঘরের জানলার বাইরে দেখেছি। আমার কথায় আপনার একটি সন্দেহ হতে পারে যে হত্যাকারী সেই পাঁচিল থেকে একেবারে কি করে সেই দোতলায় উঠল, কিন্তু সে সন্দেহ আমি রাখিনি। হত্যাকারী সেখানকার একটা জাম গাছ অবলম্বন করে উঠেছিল। নামবার সময় হোক বা উঠবার সময় হোক হত্যাকারীর পা লেগে কিছু ডাল ভেঙে মাটিতে পড়ে গেছিল, কিছু গাছেই ঝুলছিল। এইসব প্রমাণে এই হত্যাকাণ্ডের ভিতরে যে আর একজন কারো অস্তিত্ব আছে সে সম্বন্ধে আমি একেবারে নিঃসন্দেহ এবং আপনার মতের সাথে একমত হতে পেরেছি। শশীভূষণ সম্পূর্ণ নির্দোষ। আমি যা বললাম আপনি কি তা বুঝতে পেরেছেন? তিনি আমার উত্তরের জন্য এক মুহূর্ত অপেক্ষা না করে তন্ময় চিত্তে বলতে লাগলেন, মোক্ষদা মেয়েটি ভারী চালাক। ওহ, বেটি কি বুদ্ধিমতী, সাবাস মেয়ে। আমি তার সেই তন্ময়তার মধ্যে একটু অবসর পেয়ে বললাম, ও হরি, আপনি তাহলে এখন সেই মোক্ষদাকেই দোষী? মোক্ষদা? তাও কি সম্ভব? এই কি কাজের কথা? আপনি অত্যন্ত অধীর হয়ে উঠছেন দেখছি। আচ্ছা, আপনি আপনি আমার নিযোক্তা, আপনার কাছে কথাটা আমার বেশিক্ষণ গোপন রাখার তো ঠিক হবে না। অন্য আর প্রমাণ দেখাবার কোনো আবশ্যকতাও নেই। আমি একেবারে হত্যাকারীকে আপনার কাছে প্রত্যক্ষ করে দিচ্ছি। বলতে বলতে অক্ষয় কুমার বাবু উঠলেন, ক্ষিপ্র হস্তে পথের দিকে একটি জানালা সশব্দে খুলে ফেললেন এবং জানালার সামনে ঝুঁকে কাকে লক্ষ্য করে শীষ বাজালেন। নিদারুণ উৎকণ্ঠায় আমার আপাদমস্তক কেঁপে উঠল। কিছুক্ষণ পরে দুটি লোক সেই ঘরে প্রবেশ করল। একজনকে দেখামাত্র পুলিশ কর্মচারী বলে চিনতে পারলাম, আর তার পাশের লোকটি সেই গতরাত্রে যে বালিগঞ্জের পথ থেকে আমার বাড়ি পর্যন্ত আমাকে অনুসরণ করেছিল। সেই লোকটির প্রতি আঙুল নির্দেশ করে অক্ষয় কুমার বাবু আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই লোকটিকে চিনতে পারেন? আমি বললাম, হ্যাঁ, যখন আমি আপনার বাগান থেকে ফিরছিলাম তখন এই লোকটি আমার বাড়ি পর্যন্ত আমাকে অনুসরণ করে এসেছিল, কিন্তু তার আগে একে আর কখনো দেখিনি। না দেখবারই কথা। আমারই আদেশে ওই লোক আপনাকে অনুসরণ করেছিল। এই বলে তিনি বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে নবাগত দয়কে বললেন, এই তোমাদের ওয়ারেন্ট বের করো। এরই নাম হচ্ছে যোগেশবাবু, আর ইনি লীলার হত্যাকারী। কথাটা শুনে বজ্রাহতের মতো আমি সবেগে লাফিয়ে উঠে 10 পা পিছনে হটে গেলাম এবং তেমন মধ্যাহ্ন রৌদ্রোজ্জ্বল দিবালোকেও চতুর্দিক অন্ধকার দেখতে লাগলাম। এই বিশ্বজগতের সমস্ত শব্দ কোলাহল আমার কানে স্তম্ভিত হয়ে গেল। গাঢ়তর অন্ধকারে চারিদিক ছেয়ে ফেলল। কতক্ষণ পরে আমি জানি না। আমার জ্ঞান ফেরার পর দেখলাম আমার হাত দুটি বাঁধা হয়েছে। অক্ষয়বাবু বললেন, যোগেশবাবু, আপনার জন্য আমি দুঃখিত হলাম। কি করব, কর্তব্য সর্বাগ্যে। আপনি জেনে শুনেও মোক্ষদার কাঁধে নিজের অপরাধটা চাপাচ্ছিলেন। হ্যাঁ,
তাতে আপনাকে বড় ভালো লোক বলে মনে হয় না। সে যা হোক, যেদিন আপনি আমার সাথে প্রথম দেখা করেন সেই দিন আপনার মুখে হত্যা বৃত্তান্ত শুনবার সময়ই আমি আসল ঘটনাটা ঠিক বুঝতে পেরেছিলাম। সেই জন্যই আপনার দেহ পুরস্কারের 1000 টাকা একটি দস্তুর মতো লেখাপড়া করে কোনো ভদ্রলোকের মধ্যস্থতায় জমা রাখতে বলি। আপনিও তা রেখেছেন। শশীভূষণ আপনার ঘোরতর শত্রু হলেও সে যে নিরপরাধ তা আপনি অন্তরে জানতেন। আপনার অপরাধে যে তাকে দণ্ডগ্রহণ করতে হবে এই ভেবে আপনার যথেষ্ট অনুতাপ হতেই এই 1000 টাকা পুরস্কারের সৃষ্টি। এখন 2-4টি প্রমাণ দেখিয়ে দিলে আপনি যে একটা অর্বাচীনের হাতে কেসটা দেননি সে সম্বন্ধে আপনার আর কোনো সন্দেহ থাকবে না। যোগেশবাবু, লীলা যেদিন খুন হয় সেই দিন রাত 10টার সময় বাগানে আপনার সঙ্গে শশীভূষণের খুব রাগারাগি হয় এবং তাকে খুন করবেন বলে আপনি উচ্চ কণ্ঠে শাসিয়েছিলেন। অবশ্যই আপনার সেই উচ্চ কণ্ঠের শাসনীগুলি সেই সময় শশীভূষণ ছাড়া আরো 2-1জনের শ্রুতিগোচর হয়েছিল। এর কিছুক্ষণ পরে শশীভূষণ তার ছুরি চুরির কথা জানতে পারে। শশীভূষণকে না বলে সেই ছুরি আপনি নিয়েছিলেন। আপনার এই না বলে ছুরি গ্রহণ সম্বন্ধে আমি 2-1টা প্রমাণও সংগ্রহ করেছি। সেদিন শশীভূষণের তীক্ষ্ণতর কটূক্তিতে আপনার রক্ত গরম হয়ে উঠেছিল, তাই না? আপনি বাড়িতে ফিরেও নিজেকে কিছুতেই সামলাতে পারেননি। আপনি শশীভূষণকে হত্যা করতে কৃত সংকল্প হয়ে পুনরায় তার বাড়িতে এসেছিলেন এবং আপনার মাথায় হঠাৎ কি একটা প্ল্যান উদ্ভব হওয়ায় এসেই বৈঠকখানা ঘর থেকে ছুরিটা না বলে হস্তগত করা নামক পাপে লিপ্ত হন। কিন্তু আপনি হয়তো জানেন না তখন একজন পরিচারিকা আপনাকে দেখেছিল। আপনি ভদ্রলোক, সে ছোট লোক, সুতরাং তখন সে আপনার উপর গঠিত সন্দেহ করতে পারেনি। এদিকে যখন এরকম 2-1টি ক্ষুদ্র ঘটনা আরম্ভ এবং সমাপ্ত হয়ে গেল তখন শশীভূষণ সেই বৈঠকখানার ছাদে মদ খাচ্ছিল। বাগানে আপনাদের সেই বাঘ বিতণ্ডার পরে আপনি যখন চলে গেলেন কোনো দুর্জয় কারণে শশীভূষণের মনে একটা বড় অস্বাচ্ছন্দ্য উপস্থিত হয় এবং সেই অস্বাচ্ছন্দ্য দূর করবার জন্য সে আবার বৈঠকখানার ছাদে উঠে মদ্যপান আরম্ভ করে দেয়। তারপর বাকিটা বোতলের মুখে চিপি আটকে যখন ঘরের আলমারিতে রাখতে যায় তখন দেখে আলমারি খোলা রয়েছে এবং ছুরিটা সেখানে নেই। দেখে প্রথমে একটু চিন্তিত হলো, তারপর 2-1বার এদিক ওদিক খুঁজে না পেয়ে বাড়ির ভেতরে চলে গেল এবং লীলাকে ছুরির অদৃশ্য হওয়ার কথা বলল। সেই সময় তার শোবার ঘরের পাশের গলিপথে মোক্ষদা কোনো লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। মোক্ষদাকে আমি সেই লোকটির নাম জিজ্ঞাসা করায় সে বলল তাকে সে চেনে না এবং আগে কখনো দেখেনি। তখন আমি একটা কৌশল করে আপনাকে তার সামনে নিয়ে যাই। আপনি তার মুখে তখন যেসব কথা শুনেছিলেন তা ভাষণ মাত্র। আমি তাকে এইরকমই একটা অভিনয় দেখাতে শিখিয়ে দিয়েছিলাম। যাক, মোক্ষদা আপনাকে দেখা মাত্র চিনতে পারে। তখন রহস্যটা অনেকটা পরিষ্কার হয়ে আসলো। তাহলেও কেবল মোক্ষদার কথায় আমি বিশ্বাস করিনি, সেটা ডিটেকটিভের স্বধর্মও নয়। সেই পাঁচিলের পাশের পদচিহ্নগুলো মিলিয়ে দেখবার একটা সুযোগ সেই সঙ্গে ঠিক করে নিই। আর সেই জন্যই আপনাকে আমার বাগান বাড়িতে নিয়ে গিয়ে হল ঘরে সবে মাত্র বিলেতি মাটি দেওয়া সিঁড়িতে নগ্ন পদে অতি সন্তর্পণে হাঁটতে হয়। তাতে সেই সদ্য মার্জিত বিলেতি মাটিতে আপনার পায়ের যেসব দাগ পড়ে আমি সেগুলোর সাথে এই ময়দার ছাপে তোলা সেই গলিপথের দাগগুলো মিলিয়ে বুঝতে পারি যে সবই এক পায়ের চিহ্ন এবং সেই পা আপনারই। এই বলে তিনি উঠে দাঁড়ালেন এবং অতি উৎসাহের সাথে বলতে লাগলেন, মোক্ষদা বেটি ভারী চালাক, ভারী বুদ্ধিমতী, সাবাস মেয়ে। কি জানেন যোগেশবাবু, তাহলেও আমি কিন্তু মোক্ষদার উপরে সম্পূর্ণ নির্ভর করতে পারিনি।
আপনাদের সাথে সাক্ষাৎকালে সে যদি আমার কথা আপনাকে বলে দিয়ে থাকে যে আমি আপনাকে ফাঁদে ফেলবার চেষ্টা করেছি, অথবা আপনি কৌশলে তার মুখ থেকে কোনো কথা বের করে নিয়ে আমার অভিপ্রায় বুঝতে পেরে থাকেন, এই আশঙ্কা করে আমি ওই লোককে তখন আপনার বাড়ি পর্যন্ত আপনাকে অনুসরণ করে দেখতে বলেছিলাম। আপনি বাড়িতে যান নাকি অন্য কোথাও যান, কি করেন, আপনার বুকের ভাব কিরকম, এইসব লক্ষ্য করতে বলে দিয়েছিলাম। যখন আপনি বাড়িতে প্রবেশ করলেন, ওই লোক তখন আপনার বাড়ির সামনে 2 ঘন্টা অপেক্ষা করে যখন আপনাকে বাইরে আসতে দেখল না, তখন নিশ্চিন্ত মনে ফিরে এসে আমাকে সংবাদ দিল। তারপর আপনার নামে আজ ওয়ারেন্ট বের করে আমার কর্তব্য নিষ্পন্ন করলাম। অনেক খুনের কেস আমার হাতে এসছে, তার মধ্যে একটা ছাড়া এমন অদ্ভুত কোনোটাই নয়। যাই হোক, এখন বুঝলেন তো যে শশীভূষণ নিরপরাধ এবং আসল হত্যাকারী কে? আর কি বলবো, আর কি বলার আছে? হে সর্বজ্ঞ, সর্বশক্তিমান, এ দুর্ভাগ্যের হৃদয়ের কথা তুমি তো সব জানো প্রভু। যাকে আমি প্রাণের অধিক ভালোবাসতাম, তাকে একজন নৃশংসের হাতে উৎপীড়িত এবং অত্যাচারিত হতে দেখে আমার হৃদয়ে যে কি বিষের দাহন আরম্ভ হয়েছিল তুমি তো সব জানো প্রভু। সেদিন যদি আমার সেই ভুল না হতো, যদি আমি শশীভূষণকে হত্যা করতে পারতাম, তাহলে বোধহয় সুখে মরতে পারতাম। লীলাকে একজন নররাক্ষসের কবল থেকে উদ্ধার করে মনে করতে পারতাম আমার মৃত্যুতে একটা কাজ হলো। হায়, মানুষ যা মনে করে তার কিছুই হয় না, কিচ্ছু হয় না। সেই সর্বশক্তিমানের আঙুলের খেলায় সমগ্র বিশ্ব সমভাবে শাসিত হচ্ছে। সেখানে মানুষ মানুষের কি বিচার করবে? তার এমনই রচনা কৌশল। পাপী নিজের হাতেই স্বীকৃত পাপের দণ্ডবিধান করে থাকে। তারপর যখন কোনো অপ্রতিহত দুর্দান্ত আঘাতে সব স্বপ্ন ভেঙে যায়, তখন নিরবলম্বন এবং আশা ভরসা শূন্য হয়ে হৃদয় বিদীর্ণ করে উচ্চ কণ্ঠে কেঁদে উঠি। হে ভগবান, লীলা লীলা, ভগবান। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি, আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30টায় নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট।